আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। তো আহ, আপনাদের শর্ট সিলেবাসের মধ্যে যে টপিকস গুলো ছিল মোটামুটি প্রায় সবগুলোই হয়তো বা এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেগুলো আপনাদের হচ্ছে শর্ট কোর্সের বাইরে অর্থাৎ ফুল কোর্স সিলেবাস ছিল সেগুলোর টপিক গুলো শুরু হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে হচ্ছে আপনারা সবাই হচ্ছে ফুল কোর্সের যে টপিক গুলা এগুলার যে ক্লাসগুলো আছে নিয়মিত করছেন, কারণ আলটিমেটলি হচ্ছে এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন, যেহেতু ঘোষণা আসছে যে ফুল সিলেবাসের পরীক্ষা, সুতরাং কিছু না কিছু কোয়েশ্চেন আপনি অবশ্যই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বা পরবর্তীতে যেটা আমরা পড়বো হয়তো বা পরেই অর্থনৈতিক রসায়ন এগুলাতে আপনি পাবেন। তো আলটিমেটলি ল্যাবরেটরি থেকে মোটামুটি প্রতি বছরে একটা বা দুইটা কোয়েশ্চেন সবসময় আসছে। তো একটু খেয়াল রাখতে হবে যেন এই চ্যাপ্টার গুলোতে আপনার কোনো ল্যাকিংস না থাকে। ওকে, আমরা কথা না বাড়াই আমরা শুরু করে দিই। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার খুব ছোট একটা চ্যাপ্টার, বেশিক্ষণ লাগবে না আজকে ইনশাআল্লাহ আমাদের। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আচ্ছা। তাহলে প্রথমত খেয়াল করেন, এই যে আমরা ল্যাবরেটরিতে আমরা যখন যাই তখন আমাদের কিছু অ্যাটায়ার মেনটেন করতে হয়, কিছু নিয়ম মেনে চলতে হয়, তাই না? তাহলে প্রথম নিয়ম হচ্ছে কি, আমাদেরকে কিছু পোশাক, গ্লাভস বা হচ্ছে মাস্ক এবং হচ্ছে গগলস, এগুলা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা প্রথমে অ্যাপ্রন পরি, সে অ্যাপ্রনটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করতে হয়, এই অ্যাপ্রনটা হচ্ছে আপনার সাদা সুতি কাপড় দিয়ে তৈরি হয়। এই সুতি কাপড় কেন ইউজ করি? কারণ এটা আরামদায়ক হয়। তাহলে প্রশ্ন হতে পারে কোন ধরনের অ্যাপ্রন আরামদায়ক? সুতি কাপড়ের অ্যাপ্রন। আচ্ছা, নেক্সট আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি যখনই অ্যাপ্রনটা ইউজ করবেন আপনি কি এটা ফুল স্লিভ ইউজ করবেন না হাফ স্লিভ ইউজ করবেন নাকি 3/4 ইউজ করবেন? তাহলে মনে রাখতে হবে ফুল স্লিভ ইউজ করলে প্রবলেম হচ্ছে, আপনি যেহেতু রাসায়নিক বস্তু নিয়ে কাজ করতেছেন, হতে পারে এমন যে আপনি যখনই রাসায়নিক পদার্থটা টাচ করবেন সেটা আপনার ফুল স্লিভের মধ্যে লেগে যেতে পারে, অথবা আপনি হয়তো বুনসেন বার্নার নিয়ে কাজ করতেছেন, আপনি তাপ দিচ্ছেন, ঠিক সেই সময় হয়তোবা আপনার হাতা বা হচ্ছে অন্য কোথাও আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমার সাধারণত কেমিস্ট্রি ল্যাবে আমরা যে হচ্ছে কোট ব্যবহার করি বা হচ্ছে অ্যাপ্রন ব্যবহার করি, সেটা হবে অবশ্যই হাফ হাতা বা 3/4 হাতা, যেন অ্যাপ্রন বা ল্যাব কোটের গায়ে কোনো ধরনের রাসায়নিক পদার্থ লেগে না যায় এবং কখনোই বুনসেন শিখার সংস্পর্শে না আসতে পারে। ওকে, তাহলে এই ছোট কথাগুলো একটু খেয়াল করবেন। আমাদের সাথে আজকে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে ডক্টর ওয়াসি আছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তো একটু কষ্ট করে তোমাদের যদি হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেন গুলা হচ্ছে করবা, ইনশাল্লাহ আমি বা ওয়াসি তোমাদের অ্যান্সার দিয়ে দিব। ওকে, আচ্ছা। সেকেন্ড পয়েন্টে চলে আসো, নিরাপদ চশমা। আমরা কেন চশমা ইউজ করি? কারণ আমরা যেই ক্ষতিকর অ্যাসিড বা হচ্ছে ক্ষতিকর গ্যাস নিয়ে কাজ করি, অনেক সময় হতে পারে যে অ্যাসিড গুলা আপনার হয়তো যখন পানিতে মিশাচ্ছেন তখন এরা তো প্রচুর পরিমাণ তাপ উৎপাদন করে। এখন এই তাপ উৎপাদন করার কারণে দেখা গেল এরা হচ্ছে ফিউম আকারে পুরা ঘরের মধ্যে ছড়াই যেতে পারে। তাহলে এটা অবভিয়াসলি আপনার বডির কন্ট্যাক্টে আসবে। তাহলে আমাদের বডির অন্যতম সেন্সিটিভ অর্গান কি? চোখ না ভাই? তাহলে প্রচন্ড পরিমাণ জ্বালা পড়া হয়, ঠিক আছে? আবার হচ্ছে আপনার হয়তোবা অ্যাক্সিডেন্টালি কিছু পরিমাণ হচ্ছে আপনার পদার্থ আপনার হঠাৎ করে চোখের মধ্যে চলে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই কি ইউজ করতে হবে? আমাদেরকে নিরাপদ চশমা বা গগলস ইউজ করতে হবে। এটা এক বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন কি বলছিল যে উদ্বায়ী রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, এগুলা পরীক্ষা করার সময় চোখে কি ব্যবহার করতে হবে? তাহলে অ্যান্সার হচ্ছে গগলস ব্যবহার করতে হবে। ওকে, তাহলে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? 3 নম্বরে দেখেন আমার আছে হচ্ছে হ্যান্ড গ্লাভস। তাহলে আমরা হ্যান্ড গ্লাভস কেন ইউজ করি? কারণ আমরা যখনই কোনো রাসায়নিক পরীক্ষা করব যেন এটা আমাদের হাতে না লেগে যায়, ঠিক আছে, হাতের সংস্পর্শে না আসে। তাহলে অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শ থেকে হাতকে বাঁচানোর জন্য, না ঘটানোর জন্য কোনটা ইউজ করা হয়? হ্যান্ড গ্লাভস ইউজ করা হয়। এখন আমার বইতে টোটাল 6 ধরনের হ্যান্ড গ্লাভস এর কথা আছে। নাইট্রাইল গ্লাভস, জিটেক গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, পিভিসি বা ভিনাইল গ্লাভস, নিওপ্রিন গ্লাভস এবং প্রাকৃতিক রাবার গ্লাভস। এখন আমাকে জানতে হবে এই যে 6 ধরনের গ্লাভস আছে, এই গ্লাভস গুলোর কোনটার কি কাজ আছে এবং কোনটার কি সিগনিফিকেন্স আছে। তো আমি এই জিনিসগুলাকে একটু সুন্দর করে একটা স্লাইডের মধ্যে নিয়ে আসছি। তোমরা এই স্লাইডটা একটু সুন্দর করে পড়ে ফেলবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে দেখো হ্যান্ড গ্লাভস এর মধ্যে কি কি কথা আছে। হ্যান্ড গ্লাভস এর মধ্যে আছে হচ্ছে 6টা: অ্যাক্রাইলো নাইট্রাইল গ্লাভস, জিটেক্স, ল্যাটেক্স, পিভিসি, নিওপ্রিন আর প্রাকৃতিক রাবার গ্লাভস। হ্যান্ড গ্লাভস এর মধ্যে নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে অ্যাক্রাইলো নাইট্রাইল এবং বিউটাডাইনসের কোপলিমার। তাহলে অ্যাক্রাইলো নাইট্রাইল এবং বিউটাডাইনসের কোপলিমার হচ্ছে কি? নাইট্রাইল গ্লাভস, ঠিক আছে? এবং এই গ্লাভসটাই আসলে ল্যাবরেটরিতে ব্যবহৃত প্রধান গ্লাভস। তাহলে জিজ্ঞেস করতে পারে প্রধানত কোন গ্লাভসটা
ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়, আপনার অ্যান্সার হচ্ছে নাইট্রাইল গ্লাভস। ওকে, আচ্ছা নেক্সট, এই যে গ্লাভসটা এটা আমার কেন প্রধান গ্লাভস, কারণ এটা হচ্ছে অত্যন্ত নমনীয় একটা গ্লাভস এবং এইটা ব্যবহার করলে আপনার শরীরে কোনো ইফেক্ট করে না, মানে হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না। আমরা নর্মালি অনেকেই দেখি যে বিভিন্ন কাপড় বা বিভিন্ন গ্লাভস বা বিভিন্ন জিনিসে অনেকের স্কিনে অ্যালার্জি হয়, তাই না? তাহলে এই অ্যালার্জি হওয়ার প্রধান কারণ হচ্ছে ওই উপাদানগুলোতে প্রোটিন বা বিভিন্ন অ্যালার্জিক সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোর প্রেজেন্ট থাকা। তাহলে এই যে হচ্ছে গ্লাভস, এই গ্লাভসে কি থাকে ভাই? প্রোটিনের উপাদান থাকে না। এই জন্য এটা থেকে কি হয় না, কোনো অ্যালার্জি হয় না, এটা নমনীয়, তাই এটা ল্যাবরেটরির প্রধান গ্লাভস হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করতে পারে ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস ব্যবহৃত হয়? নাইট্রাইল গ্লাভস। এই নাইট্রাইল গ্লাভস এর মধ্যে কোন উপাদানটা থাকে না? প্রোটিন থাকে না, তাহলে কি হবে না? অ্যালার্জি হবে না। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধক। ঠিক আছে, আচ্ছা এবার আসেন হচ্ছে জিটেক্স গ্লাভস। এই যে জিটেক্স গ্লাভস এটা তৈরি হয় কি থেকে? ফাইবার গ্লাস থেকে। মনে রাখবেন জতে জিটেক্স, জ কাজ করে জ্বলন্ত বস্তু নিয়ে। তাহলে যদি কোথাও আপনি দেখেন জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতেছে, তাহলে আপনি কথা কি বলবেন? জিটেক্স গ্লাভস। ওকে, আচ্ছা এবং এটা একটা গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। দেখেন বলছে তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প হিসেবে কোনটা ব্যবহৃত হয়? জিটেক্স গ্লাভস। তাহলে জিজ্ঞেস করতে পারে অ্যাসবেস্টস গ্লাভসের পরিবর্তে আমরা কোন গ্লাভসটা ইউজ করি? জিটেক্স গ্লাভস। ওকে, তাহলে এই কথাগুলো খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা ল্যাটেক্স গ্লাভস, তাহলে ল্যাটেক্স মনে রাখবেন প্রাকৃতিক রাবার। তাহলে এই যে ল্যাটেক্স, এটার মধ্যে কিন্তু ভাই প্রোটিনের উপাদান থাকে। ঠিক আছে, তাহলে থাকে না কিসে? নাইট্রাইলে। থাকে কিসে? প্রোটিনের উপাদান ল্যাটেক্সে। তাহলে যেহেতু প্রোটিন আছে কি হবে? অ্যালার্জি হবে। ওকে, আরেকটা কথা মনে রাখবেন, যারা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি হয়, যেমন এই যে এটা ল্যাটেক্স, যেমন এইটা প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা কি প্রতিরোধ করে? বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে যে বৈদ্যুতিক শক প্রতিরোধ করে কে? অ্যান্সার হচ্ছে আমার ল্যাটেক্স গ্লাভস এবং হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। আরেকটা মনে রাখবো হচ্ছে নাইট্রাইল গ্লাভস। ওকে, আচ্ছা এবার আসেন পিভিসি। পিভিসি মানে কি ভাই? পলি ভিনাইল ক্লোরাইড, তাই না? পিভিসি আমরা জৈব রসায়নে পড়েছি। তো এই যে পিভিসি গ্লাভস তৈরি হবে কি থেকে? পলিভিনাইল ক্লোরাইড থেকে। ঠিক আছে, এবং এটা কি? এটা হচ্ছে মৃদু ক্ষয়কারী পদার্থ, যেমন হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, লাইক হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানন, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের দুর্বল অ্যাসিড বা দুর্বল জৈব দ্রাবক, এগুলা নিয়ে যখন আমি কাজ করব তখন আমি ইউজ করব কোনটা? ইউজ করব হচ্ছে পিভিসি গ্লাভস। ওকে, আচ্ছা নিওপ্রিন, নামে নিওপ্রিন, কামেও নিওপ্রিন। ঠিক আছে, তাহলে নিওপ্রিন মানে কি? পলিক্লোরোপিন। ঠিক আছে, তাহলে নিওপ্রিন গ্লাভস মানে হচ্ছে পলিক্লোরোপিন থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে পলিক্লোরোপিনের পলিমার। ঠিক আছে, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে নরম হয়, এটা তাপরোধী হয়। ঠিক আছে, তাহলে এই কথাগুলা এই হ্যান্ড গ্লাভস এর প্রতিটা টপিক আমি কিন্তু সুন্দর করে হচ্ছে সাজিয়ে দিয়েছি এখানে। এটার প্রতিটা টপিক একটু সুন্দর করে পড়ে ফেলতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন কিসে বসবাস করতেছি ভাই? আমরা এখন হচ্ছে বসবাস করতেছি হচ্ছে মাস্কের দুনিয়ায়, তাই না? তাহলে মাস্কটা একটু জানতে হবে যে ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। সাধারণত কিছু বিষাক্ত বা ক্ষতিকর গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাস উৎপন্ন হয় ল্যাবরেটরি থেকে। এই ধরনের গ্যাসের প্রভাবে আমরা পরে পড়বো শ্বাসকষ্ট, মাথা ধরা, চোখে পানি আসা, জ্বালা ইত্যাদি ঘটে। এই মাস্ক পরে এই সকল ক্ষতির পরিমাণ কমানো যায়। তাহলে জিজ্ঞেস করতে পারে যে ল্যাবরেটরিতে অবশ্যই কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এগুলা ক্ষতির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য আমরা কোনটা ব্যবহার করি? মাস্ক ব্যবহার করি। ওকে, আচ্ছা এবার চলে আসেন হচ্ছে নেক্সট টপিক, আসেন হচ্ছে গ্লাস। গ্লাস দুই ধরনের হয়, একটা হচ্ছে সফট গ্লাস, একটা হচ্ছে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। আমি মনে রাখতাম এইভাবে, সফট গ্লাস যেটা, ঠিক আছে, এই সফট গ্লাস গুলা সাধারণত কি হয় ভাই? সফট মানে ছোট ছোট জিনিসপত্র হয়। ঠিক আছে, কেউ যদি ছন্দ দিয়ে না মনে রাখতে চাও, সে মনে রাখবে ছোট ছোট জিনিসপত্র, যেমন কাঁচ নল, টেস্ট টিউব, খুবই ছোট জিনিসপত্র, তাই না? বিকার নিম্নমানের, এই কথাটা মাথায় রাখবা। ঠিক আছে, ওয়াচ গ্লাস, ফানেল, ঠিক আছে, গলন নল, ঠিক আছে, লিবিক শীতল, তার মানে ছোটখাটো যে ছোট যন্ত্রপাতি গুলা আছে, যে যন্ত্রপাতি গুলা এত বেশি হচ্ছে কি হওয়ার দরকার নাই, শক্ত হওয়ার দরকার নাই। ঠিক আছে, সেগুলার ক্ষেত্রে আমি কি ইউজ করি? সফট গ্লাস ইউজ করি, একদম সোজা বাংলা ভাষায় কথা। আর যেগুলো সাধারণভাবে
আমরা বড় যন্ত্রপাতি এবং যেগুলা প্রধানত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজন হয়, রাসায়নিক বিক্রিয়া, সেগুলোর ক্ষেত্রে আমি ব্যবহার করি হচ্ছে পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস। যেমন শক্ত টেস্ট টিউব, নামেই শক্ত, ঠিক আছে। বিকার কি উন্নত মানের, ওই যে বলেছিলাম নিম্নমান, হাইলাইট করবা। রিএজেন্ট বোতল, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট বুলেট, প্রশ্নে আসছিল পিপেট বুলেট কি ক্লে থেকে তৈরি হয়, পাইরেক্স গ্লাস, ওকে। মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স, পাতন ফ্লাক্স, ডেসিকেটর। তাহলে যেগুলা বড় এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা কি থেকে তৈরি হবে, পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস থেকে, ওকে। তাহলে এই কথাগুলা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সফট গ্লাস আর এই যে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস, এদেরকে আবার হচ্ছে কি কি উপাদান দিয়ে তৈরি হয় সেটা তোমাকে জানতে হবে। যেমন যেটা সফট, আমরা জানি নরম ধাতুর নাম কি, সোডিয়াম। তাহলে সফট গ্লাসে কোন ধাতু আছে, সোডিয়াম ধাতু। দেখো এই যে এখানে বলেছে কোমল গ্লাস, সফট গ্লাস হলো কি, সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট, ওকে। আচ্ছা, আর যেটা শক্ত বা পাইরেক্স গ্লাস, এইটার মধ্যে তুমি মনে রাখবা সোডিয়াম এবং পটাশিয়াম দুইটারই অক্সাইড থাকবে, কিন্তু এটার স্পেসিফিসিটি হচ্ছে এইটা, এটার মধ্যে কি থাকবে, জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরো সিলিকেট। তাহলে দেখো জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরো সিলিকেট, ওকে, দুইটাই আছে, সোডিয়ামও আছে পটাশিয়াম আছে, ওকে। আর যেটা নামেই শক্ত পটাশ গ্লাস, ওকে, সেটাতে কি থাকবে, পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট, ওকে। তাহলে মনে রাখবো যেটা হচ্ছে নরম সেটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে। যেটা হচ্ছে পটাশ, নামেই পটাশ, তাহলে সেটা হচ্ছে কি, পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট। আর যেটা হচ্ছে আমার পাইরেক্স গ্লাস, সেটার মধ্যে দুইটাই থাকবে, সোডিয়ামও থাকবে পটাশিয়ামও থাকবে, এবং ওইটা হবে জিঙ্ক বেরিয়াম বোরো সিলিকেট, ওকে। তাহলে এই কথাগুলো জাস্ট একটু মনে রাখবো, কারণ মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে এই কথাগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে দেখো একজন কোশ্চেন করছে বিকার তো দুইটাতেই আছে, তাহলে বলো এই মহামানবকে আমার কি উত্তর দেওয়া দরকার, ঠিক আছে। তাহলে দুইটাই দেওয়া আছে, কিন্তু পাশে কি লেখা আছে, নিম্নমানের, পাশে কি লেখা আছে, উচ্চমানের, ঠিক আছে। তাহলে ক্লাসে অ্যাটেনশন ছিল না, ওকে, ক্লাসে অ্যাটেনশন বাড়াইতে হবে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে নেক্সট টপিক 1.3, ল্যাবরেটরি যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল, ওকে। তাহলে এখানে খেয়াল করো, আমার যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 নাম্বারটা, গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য আমরা কোন পদার্থটা ইউজ করে থাকি। সাধারণত গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা ব্যবহার করে থাকি। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা কি, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যখন গাঢ় H2SO4 এর সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা আমরা নরমালি হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা আমরা নরমালি মানে ব্যবহার করি হচ্ছে আমার তৈলাক্ত পদার্থ গ্লাসের মধ্যে লেগে থাকে সেটা পরিষ্কারের জন্য। এর দুইটা নাম আছে, একটা হচ্ছে ক্লিনিং মিক্সচার, পরে গিয়ে পাবো ইনশাআল্লাহ আমরা, তোমরা জাস্ট একটু লিখে রাখো, অথবা হচ্ছে ক্লিনজিং মিক্সচার, ওকে। তাহলে ক্লিনিং মিক্সচার আর ক্লিনজিং মিক্সচার দুইটাই হচ্ছে আমার কি হবে, দুইটাই হচ্ছে আমার হবে হচ্ছে আমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ওকে। তাহলে এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা নরমালি আমার কিসের জন্য ব্যবহৃত হয়, এটা আমার ব্যবহৃত হয় হচ্ছে তৈলাক্ত পদার্থ দূর করার সময়। এই জন্য একে আমার সর্বোত্তম পরিষ্কারকও বলে, আমরা একটু পরেই পাবো সর্বোত্তম পরিষ্কারক, ঠিক আছে। এবং এখানে আমার কি ইউজ করা হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা পানি শোষী বা ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। এবং এরা যখন আমার এই পটাশিয়াম ডাইক্রোমেটের লবণের সাথে বিক্রিয়া করে তখন তাপ উৎপাদী বিক্রিয়ার সৃষ্টি করে। তাহলে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া সৃষ্টি করবে, তাহলে সবসময় মনে রাখতে হবে যখনই আমি এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণকে আমি তৈরি করতে যাব তখন আমার এই গাঢ় সালফিউরিক অ্যাসিডটা অল্প অল্প করে ঢালতে হবে। যদি আমি অনেক তাড়াতাড়ি ঢালি তাহলে এখান থেকে প্রচুর তাপ উৎপন্ন হবে এবং সালফিউরিক অ্যাসিডটা ফিউম বা বাষ্প হিসেবে আসবে। এই জন্য এটা তৈরি করার জন্য সময় আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে বলেছিলাম,
বাষ্প এবং উদ্বায়ী পদার্থ থেকে রক্ষা পাওয়ার জন্য গগলস ইউজ করতে হয়, তাহলে এটাতে গগলস ইউজ করতে হবে। তারপরও যদি কোথাও শরীরে সালফিউরিক অ্যাসিড বা ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা লেগে যায়, মনে রাখবো যে আমি কোথাও অ্যাসিড লাগলে সেখানে 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দেবো। ওকে, তাহলে এই যে কয়েকটা কথা আমি তোমাদেরকে লিখে দিলাম, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু কষ্ট করে 30 সেকেন্ড সময় একটু লিখে নাও। আমি চেষ্টা করব আজকের ক্লাসে তোমাদের ল্যাবরেটরি থেকে যতটুকু পড়তে হবে সাজিয়ে দেওয়ার জন্য, যেন তোমাদের পড়তে অনেক সুবিধা হয়। ওকে, আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাই। তাহলে দেখো এই কথাগুলো কোথায় আছে, এই যে দেখো, ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ধ্রুবকরণের জন্য তিনটা পরিষ্কারক মিশ্রণ ব্যবহৃত হয়। ঠিক আছে, একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, কত পার্সেন্ট? 10%। ওকে, তাহলে 10% সোডিয়াম কার্বনেট সহ আমার গ্লাস সামগ্রী ধোয়া যায়। 2 নাম্বার হচ্ছে ডিটারজেন্ট, নাম কি? ডেকন 90। এবং মনে রাখতে হবে ডেকন 90 এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। কেন ভাইয়া? কারণ এরা ব্যাকটেরিয়া দ্বারা 100% বায়োডিগ্রেডেবল, তার মানে ব্যাকটেরিয়া বা অণুজীব দ্বারা এই জিনিসগুলা 100% আমার হচ্ছে কি হয়ে যায়? বায়োডিগ্রেডেবল, তার মানে হচ্ছে মাটির সাথে মিশে যেতে পারে, এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে ভাগ হয়ে যায়। ওকে, এবং এটা কি? এটা হচ্ছে ফসফেট মুক্ত, তার মানে এটা পরিবেশের জন্য সহায়ক। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে পরিবেশ বান্ধব ডিটারজেন্টের নাম কি? অ্যান্সার হচ্ছে ডেকেন নাইট্রিক। ওকে, 3 নাম্বার হচ্ছে ওই যে যেটা আমরা বললাম ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তাইলে এই যে দেখো, ল্যাবের গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ওকে, এবং এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ অবশ্যই এবং অবশ্যই আমার কিভাবে ঢালতে হবে? এই যে দেখো, এটাকে আমার খুব ধীরে ধীরে, ঠিক আছে, আমার হচ্ছে যোগ করা হয়, না হলে এই বিক্রিয়াটাতে আমার হচ্ছে কি বিক্রিয়া হয়? তাপোৎপাদক বিক্রিয়া হয়। যেমন দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিড ডাইক্রোমেট লবণের সাথে যোগ করা হলে তাপোৎপাদী বিক্রিয়া ঘটে। সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা পানি শোষী এবং ক্ষয়কারক পদার্থ, তাই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে চোখে সেফটি গ্লাস বা গগলস ইউজ করতে হয়। ওকে, এবং যদি কখনো আমার লেগে যায় শরীরের কোথাও, তখন প্রচুর পরিমাণ পানি দেওয়া শেষে 5% সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে হয়। ওকে, তাহলে এই কথাগুলোই আমি ওখানে সুন্দর করে লিখে দিয়েছি, একটু ছোট্ট করে পড়ে রেখো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, 1.4 চলে আসি। দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমার মনে হয় এটা তোমাদের সবচেয়ে কমনেস্ট টপিক, তোমরা এটা পরিমাণগত রসায়নেও পড়ে ফেলছো, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে পড়বো? এই জিনিসটা আমরা পড়ার জন্য মনে রাখবো হচ্ছে বিশুদ্ধ এবং, নিশ্চয় মনে আছে না, তাই না? তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ডের কথাগুলা হবে সবই হচ্ছে হয় বিশুদ্ধ, এবং বাকি সকল পয়েন্ট কি হবে? সকল পয়েন্ট হবে নেগেটিভ। ওকে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড বিশুদ্ধ না অবিশুদ্ধ? বিশুদ্ধ। এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে নাকি করে না? করে না। এরা রাসায়নিক দিক থেকে ক্ষয় করে নাকি করে না? করে না। এরা ঘনমাত্রাকে পরিবর্তন করে নাকি করে না? তার মানে অপরিবর্তিত থাকে। তার মানে এর একটা পয়েন্ট হবে হচ্ছে বিশুদ্ধ, বাকি সকল পয়েন্ট হবে নেগেটিভ। তাহলে বিশুদ্ধ এবং না, ঠিক আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে একটা বিশুদ্ধ পদার্থ, এবং এটা সাধারণত বায়ুর উপাদান রাসায়নিক দিক থেকে ক্ষয় এবং ঘনমাত্রার পরিবর্তন করে না। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি গুলো করবে। তাহলে এটা বিশুদ্ধ হলে এটা কি হবে? অবিশুদ্ধ, বিক্রিয়া করবে, ক্ষয় করবে, পরিবর্তিত হবে। ওকে, আচ্ছা, এবার কি কি উপাদান প্রাইমারি স্ট্যান্ডার্ড, কি কি উপাদান সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটাই ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসছে। মনে রাখবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণগুলো কি দিয়ে হবে? সি দিয়ে, মনে আছে না সবার? তাহলে সকল সি, ওকে, সকল সি। এই সি হইতে পারে তোমার কি? সি হইতে পারে আমার হচ্ছে কার্বন, এই সি হইতে পারে আমার হচ্ছে ক্লোরিন, এই সি হইতে পারে আমার ক্রোমিয়াম। তাহলে সকল ক্ষেত্রে কার্বন, ক্লোরিন, ক্রোমিয়াম, সি আছে, তাহলে সেটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটা মাত্র ব্যতিক্রম আমার বইয়ের মধ্যে আছে, যার নাম হচ্ছে কি? HCl। ঠিক আছে, এখানে সি আছে, বাট এটা প্রাইমারি না, এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে মনে রাখবো সকল সি হচ্ছে প্রাইমারি, কিন্তু একটা সি প্রাইমারি না, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিকে হচ্ছে, আচ্ছা, নেক্সট টপিকে আমরা আসলাম হচ্ছে এই জায়গাটাতে। তোমরা পরিমাণগত রসায়নে
পড়েছো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের বৈশিষ্ট্য উদাহরণ, কিন্তু এই কথাগুলো পড়ো নাই, ঠিক আছে? তাহলে দেখো, কঠিন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন নিতে কি ব্যবহৃত হয়? রাফ ব্যালেন্স, ঠিক আছে? তাহলে যখন আমি কঠিন স্ট্যান্ডার্ড পদার্থের ওজন নিতে যাব, তখন আমাকে কি ব্যবহার করতে হবে? রাফ ব্যালেন্স ব্যবহার করতে হবে। আর যখন আমি তরল যাব, তখন সাধারণত রাসায়নিক নীতিতে, কারণ যেহেতু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ভাই, এটাকে তো আর আমি হচ্ছে রাসায়নিক নিক্তিতে হচ্ছে ওজন করতে পারবো না, কারণ এটা নিক্তির ক্ষয় করে, অ্যাকুরেট ওজন পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কি করব আমরা? এর ওজন নিতে পারবো না তরল গুলার। তাহলে তরল গুলার ক্ষেত্রে কি করতে হয়? তরল গুলার আয়তন মেজার করতে হয়। তাহলে কিসে মেজার করা যায়? মেজার করা যায় হচ্ছে মেজারিং সিলিন্ডারে। ওকে, তাহলে মনে রাখবো, যে কোনো ধরনের গ্যাস, যে কোনো ধরনের অ্যাসিড, যে কোনো ধরনের ক্ষার যখন আমরা হচ্ছে পরিমাপ করতে যাই, তখন তার আয়তন পরিমাপ করতে হয়। সেটা করা যায় কিসের মাধ্যমে? মেজারিং সিলিন্ডার। এটা এক বছরের মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। ওকে, তাহলে আমরা পরে গিয়ে পাবো কোথায় ছিল এটা। আপাতত মনে রাখো এই কথাটা, যে কঠিন সেকেন্ডারি পদার্থ ওজন নিতে পারবো রাফ ব্যালেন্সের সাহায্যে, তরল সেকেন্ডারি পদার্থের ওজন নিতে পারবো না, কারণ এটা রাসায়নিক নীতির ক্ষয় করে। তার আয়তন নেওয়া যাবে কিসের সাহায্যে? মেজারিং সিলিন্ডারের সাহায্যে। ওকে, আচ্ছা, এবার চলে আসা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স। 1.4 পল বুঙ্গি ব্যালেন্সের টোটাল কয়টা অংশ আছে? 4টি, ঠিক আছে? কি কি অংশ আছে দেখো, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে স্তম্ভ বা কলাম, ঠিক আছে? একটা হচ্ছে পাল্লা বা হচ্ছে বিম, ঠিক আছে? আর একটা হচ্ছে রাইডার বা হচ্ছে রাইডার বাহু, ঠিক আছে? তাইলে আলটিমেটলি এই কথাটা একটু মনে রাখতে হবে, যে কয়টা অংশ আছে পল বুঙ্গি ব্যালেন্সের? 4টা অংশ। একটা হচ্ছে বেস, একটা হচ্ছে আমার পাল্লা, একটা হচ্ছে আমার কলাম, একটা হচ্ছে আমার রাইডার, ঠিক আছে? তাইলে আমার এই কথাগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো, এই যে রাইডার, এখান থেকে আমার একটা ম্যাথ আসতে পারে। ম্যাথ, ওমা, কঠিন ম্যাথ না সহজ ম্যাথ? অবশ্যই সহজ ম্যাথ। ওকে, কারণ এটা সূত্রটাই একদম ইজি। রাইডার ধ্রুবকের ম্যাথের সূত্র হচ্ছে এটা। রাইডার ধ্রুবক মানে হচ্ছে যে বিমের দৈর্ঘ্যের প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলে। তাহলে রাইডার ধ্রুবক মানে হচ্ছে রাইডার ভর ইনটু হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই হচ্ছে আমার 100, ঠিক আছে? তাহলে রাইডার ভর ইনটু 2 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমার রাইডার ধ্রুবকের সূত্র। তাহলে দেখো এখানে বলছে 5 মিলিগ্রাম ভাই, তাহলে 5 মিলিগ্রাম হলে 5 ইনটু কত? 2 ডিভাইডেড বাই কত? 100। তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি 5, এখানে আছে হচ্ছে 10, এখানে আছে হচ্ছে 100, তাহলে ডেফিনেটলি এটা হবে কত? 0.1 মিলিগ্রাম। তাহলে রাইডার ধ্রুবক হবে 0.1 মিলিগ্রাম। আর এটাকে যদি আমি গ্রাম এককে নিতে যাই, আমরা সবাই জানি গ্রাম এককে নিতে গেলে আমাকে এটা কত দিয়ে ভাগ দিতে হয়? 1000, তাই না? তাহলে 1000 মানে কত ভাইয়া? 10⁻3। তাহলে আমরা সবাই জানি নিচে যখন 10 এর মাথায় যা থাকবে সেটা মানেই হচ্ছে দশমিকের পর কত ঘর। তাহলে 3 আছে, তাহলে দশমিকের পর কয় ঘর? 3 ঘর। আগে থেকেই কয় ঘর ছিল? 1 ঘর। তাহলে 1 আর 3 কত? 4 ঘর। তাহলে আমার অ্যান্সার হবে 0.001 গ্রাম। ওকে, তাহলে যদি মিলিগ্রাম এককে বলতো আমি বলতাম এইটা, যদি গ্রাম এককে বলে তাহলে আমি বলতাম এইটা, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো ভাইয়া, 20 মিলিগ্রাম, এটা রাইডার ধ্রুবকের মান কত গ্রাম? অ্যান্সার তাড়াতাড়ি। এগুলো করতে তো আমার ক্যালকুলেটরের প্রয়োজন নাই, তাই না? 0.0002 যারা লিখেছো, তোমরা হয়তো খেয়াল করতেছো না যে এখানে 20 ইন্টু কিন্তু 2 আছে। ওকে, তাহলে 20 × 2 যদি থাকে, তাহলে 100 দিয়ে ভাগ করলে এখানে আসবে কত? 0.4 মিলিগ্রাম। তার মানে আগের মতোই 10⁻³ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কয় ঘর আসবে? আরো 3 ঘর। তাহলে টোটাল হবে 4 ঘর। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তাহলে একটু খেয়াল রাখতে হবে, এই টাইপের ম্যাথ কিন্তু হচ্ছে পরীক্ষার হলে অবশ্যই আসতে পারে, তাহলে যেন আমরা পারি, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিকে দেখো, আমার এখানে হচ্ছে মোলার দ্রবণ আছে।
তাহলে মোলারিটি এবং মোলার দ্রবণ, ঠিক আছে, এই টপিকস গুলো ইম্পর্টেন্ট, পেজ একটু উল্টাও পেয়ে যাবা। দেখো মোলারিটি কাকে বলে আর মোলার দ্রবণ কাকে বলে আমি কি করে বুঝবো এবং আমার ডেফিনেশন কি হবে। দেখো মোলারিটি, মোলার দ্রবণ, বড় কোনটা মোলারিটি না? মনে রাখবো যদি 1 লিটার দ্রবণে যত মোল, তাহলে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হইলে তাকে একটি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারে তাকে আমার বলে হচ্ছে মোলারিটি। ঠিক আছে, তাহলে দেখো 1 লিটারে 1 মোলও হইতে পারে, 1 লিটারে 2 মোলও হইতে পারে, 1 লিটারে 3 মোলও হইতে পারে, 4ও হইতে পারে, 5ও হইতে পারে। তাহলে যদি 2-এর চেয়ে বড় হয়, 2, 3, 4, 5, তার মানে কি বড়? কার থেকে বড়? 1-এর চেয়ে বড়। কেন? কারণ যদি 1 লিটারে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন সেটাকে আমার বলে হচ্ছে মোলার দ্রবণ। ঠিক আছে, তাহলে মোলার দ্রবণ মানে হচ্ছে যখন 1 লিটারে 1 মোল দ্রবীভূত থাকবে, 1 লিটারে 1 মোল, ঠিক আছে, তখন সেটা আমার কি মোলার। আর যখন 1-এর চেয়ে বেশি, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, যত মোল যত খুশি, ঠিক আছে, তাহলে বেশি নাম হ্যাঁ তখন সেটার নাম হচ্ছে মোলারিটি। তাহলে যত যদি বলে রিটি, যদি 1 মোল বলে তখন হচ্ছে মোলার। ওকে, তাহলে এই কথাটা খেয়াল রাখবে। আর যদি 1 লিটার দ্রবণে আমার অর্ধমোল দ্রবীভূত থাকে, অর্ধ মানে কি সেমি, তাই না, সেমি ফাইনাল আমরা হাফ ফাইনাল বলি, তাই না, তাহলে অর্ধমোল দ্রবীভূত থাকে তখন সেটাকে কি বলে সেমি মোলার বলে, তার মানে 0.5 মোলার। ওকে, আর যদি 1 লিটারে 0.1 মোল দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলি ডেসিমোলার বা 0.1 মোলার। ঠিক আছে, তাহলে এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে যে মোলার কোনটা, সেমি মোলার কোনটা, ডেসিমোলার, কিন্তু মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে ডেসিমোলারটা আসছে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এই যে হচ্ছে আমার মোলার, সেমি মোলার, ডেসিমোলার, এগুলা একে একত্রে কি বলে ভাইয়া? এগুলাকে একত্রে বলে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, তাহলে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ইত্যাদির মোলার দ্রবণ যেমন হচ্ছে 1 মোলার, সেমি মোলার দ্রবণ যেমন হচ্ছে 0.5 মোলার, ডেসিমোলার দ্রবণ যেমন 0.01 মোলার, সরি 0.1 মোলার প্রভৃতি প্রত্যেকটিকে কি বলে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন বলে। তাহলে প্রশ্ন হতে পারে নিচের কোনটি প্রমাণ দ্রবণ, আপনাকে জিজ্ঞেস করতে পারে, তখন আপনার উত্তর হবে হচ্ছে মোলার, সেমি মোলার, ডেসিমোলার। 4 নম্বর অপশনে যদি দেওয়া থাকে সব কয়টি, আপনার অ্যান্সার হবে হচ্ছে সব কয়টি। ওকে, তাহলে দেখেন এই জিনিসগুলো একদম ইজি। আপনি এগুলা কিন্তু হচ্ছে সবগুলাই হচ্ছে কি আমাদের পরিমাণগত রসায়নে পড়েছেন। ওকে, সো ওই পড়াগুলাই জাস্ট একটু আরেকবার রিভাইজ করা। ওকে, অনেকগুলো টপিক মিল আছে। আচ্ছা, এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়ে ফেলছি, এখান থেকে আমি যেটা পড়ানোর জন্য আছি সেটা হচ্ছে এইটা আপেক্ষিক ভর পড়তে হবে ভাই, সবগুলাই পড়তে হবে, বাট এর মধ্যেও কয়েকটা ইম্পর্টেন্ট আছে, আসলে সবগুলাই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখেন অনাদ্র সোডিয়াম কার্বনেট, আমরা এটা মোটামুটি প্রায় সবাই জানি 106, কেলাসিত ক্যালসিয়াম অক্সালেট, এটা অনেকে নাও জানতে পারি। তাহলে পরীক্ষার আগের দিন রাতে আপনি কোন কোনগুলা দেখবেন, এই যে অনাদ্র সোডিয়াম কার্বনেট সব পড়তে হবে বলতেছি, কিন্তু ডেইলি এক্সামের জন্য সব পড়তে হবে, কিন্তু পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই এবং অবশ্যই আমাকে কোনটা পড়তে হবে সেটা হচ্ছে এগুলা, অনাদ্র সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট 294, এটা আমরা সবাই জানি যে কস্টিক সোডা কত 40, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত 36.5, সালফিউরিক অ্যাসিড কত 98, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হয়তো অনেকে নাও জেনে থাকতে পারি 158। তাহলে সবগুলাই মোটামুটি পারি, শুধু পটাশিয়ামের 2টা ছাড়া, ডাইক্রোমেট 294, পারম্যাঙ্গানেট 158। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টপিকে। দেখো ডিজিটাল ব্যালেন্স আছে 1.4.2 ডিজিটাল ব্যালেন্স। তাহলে নরমালি আমরা দুই ধরনের ডিজিটাল ব্যালেন্স পাই, আণবিক, হ্যাঁ আণবিক ভরই তো, হ্যাঁ আণবিক ভরই বলছে, তোমার বইয়ের মধ্যে আসলে সেন্টিমোলার কথাটা নাই। ওকে, হতে পারে, অবশ্যই হতে পারে। আচ্ছা এবার আসো হচ্ছে টু ডিজিটাল ব্যালেন্স, 4 ডিজিটাল ব্যালেন্স। তাহলে 2 ডিজিটাল ব্যালেন্স এবং 4 ডিজিটাল ব্যালেন্স এর মধ্যে আমার হচ্ছে পার্থক্যটা আমার করতে হবে। ঠিক আছে, তাহলে পার্থক্যটা আমি কি করে পড়বো? দেখো আমি এখানে লিখে আনছি ডিজিট ব্যালেন্স, এই কথাটার মানেই হচ্ছে ওই যে আমরা পিএইচ এর ম্যাথ করার সময় একটা কথা পড়েছিলাম না ভাই, দশমিকের পর
যত ঘর, এখানেও আসলে সেটাই। 2 ডিজিট মানে হচ্ছে দশমিকের পর কয় ঘর? 2 ঘর। 4 ডিজিট মানে দশমিকের পর কয় ঘর? 4 ঘর। ওকে, তাহলে দেখেন এইখানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেওয়া আছে 2 ডিজিট, তার মানে এটাতে পরিমাপ করা যাবে হচ্ছে 0.1 গ্রাম পর্যন্ত। ওকে, এই কিন্তু সবই গ্রাম, হ্যাঁ বারবার বলছি এটা কিন্তু গ্রামের। ওকে, 2 ডিজিট ব্যালেন্স, 4 ডিজিট ব্যালেন্স, এই প্রতিটা হচ্ছে গ্রামের জন্য। আর 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে দশমিকের পর কয় ঘর পর্যন্ত করা যাবে? 1 2 3 4 গ্রাম পর্যন্ত করা যাবে। ঠিক আছে, তাহলে এইটা মানে কত? এটা মানে কত? 10 টু দি পাওয়ার -2 না ভাইয়া? তাহলে মানে কি? এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। এটা মানে কত ভাইয়া? হ্যাঁ, 10 টু দি পাওয়ার -4 না? তাহলে এটা মানে হচ্ছে 10,000 ভাগের মাত্র 1 ভাগ। ঠিক আছে, তাহলে 100 ভাগের 1 ভাগ পরিমাপ করা যায় কিসে? 2 ডিজিট ব্যালেন্সে। আর 10,000 ভাগের 1 ভাগ পরিমাপ করা যায় কিসে? 4 ডিজিট ব্যালেন্সে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা গেল। তাহলে আমাকে বলো তো ভাই, কোন ধরো একটা স্বর্ণের ভর হচ্ছে এইটা, 1.01 গ্রাম, আর ওই স্বর্ণটার ভর বলা হয়েছে 1.0998 গ্রাম। তাহলে কোনটা সিগনিফিকেন্স, কোনটা সূক্ষ্ম? ক না খ? সূক্ষ্ম কোনটা? সেকেন্ডটা। গুড। তার মানে আমার সাধারণত কোনটার একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? 4 ডিজিটাল ব্যালেন্স। আর একটু বড় মান ব্যবহার করার জন্য ব্যবহার করি 2 ডিজিট ব্যালেন্স। তাহলে মনে রাখবা, বড় পদ্ধতি যেমন ম্যাক্রো, এটা বড় পদ্ধতি। ম্যাক্রো পদ্ধতি ব্যবহৃত হয় কিসের জন্য? বড়টার জন্য, 2 ডিজিট ব্যালেন্স। আর একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর তার মানে মাইক্রো পদ্ধতি ব্যবহার করা হয় কিসের জন্য? 4 ডিজিট ব্যালেন্স। ওকে, তাহলে মনে রাখবো ম্যাক্রো হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, মাইক্রো হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল গুলো একটু পড়বা ভাইয়া। ঠিক আছে, এক্সাম্পল গুলো কোনটার জন্য কি আছে? সোডিয়াম অক্সাইড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এগুলো ব্যবহৃত হয় 2 ডিজিট ব্যালেন্সে। এখানে একটা কথা আছে, যদিও এটা মিলবে না ভাইয়া, জাস্ট এটা মনে রাখবা, কারণ বইয়ের একটা লাইন, প্রধানত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সোডিয়াম কার্বনেট কি সেকেন্ডারি? না, এটা কিন্তু প্রাইমারি। তাহলে এই কথাটা জাস্ট এই জন্যই মনে রাখবা, প্রধানত দিয়ে বলছে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে প্রধানত 2 ডিজিট ব্যালেন্স আমি কোথায় ভর পরিমাপের জন্য বা ওজন পরিমাপের জন্য ব্যবহার করি, তুমি বলবা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রধানত কোনটার জন্য, তাহলে 4 ডিজিট ব্যালেন্স। ওকে, তাহলে প্রধানত কথাটার জন্য খেয়াল রাখবো, এক্সাম্পল কিন্তু মিলবে না, আমি বারবার বলে দিচ্ছি। ওকে, সেমি মাইক্রোতে দুইটাই ইউজ হয়। ওকে, এই জন্য আমি ওইটা আলাদা করে পড়ি নাই। ওকে, ঠিক আছে, আচ্ছা, কম্পেনিয়ন বুকের পেজ, সো কম্পেনিয়ন বুকটা যদি বের করা থাকে তাহলে অনেকের হেল্প হবে। তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই কম্পেনিয়ন বুকে তো অনেক কিছু লিখে দেন, কিন্তু এগুলো তো আসলে হচ্ছে অনেক সময় বুঝতে পারি না, তাহলে এই যে এখন বুঝে নাও। ওকে, আচ্ছা, এবার চলে আসেন হচ্ছে কল বুকে ব্যালেন্স এবং হচ্ছে ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য। দেখেন এখানে এই যে বক্সটা আছে, এটাকে 100% ইম্পর্টেন্স দিয়েছে। এই জিনিসটাকে আমরা করবো হচ্ছে মেডিকো স্টাইলে। ওকে, তাহলে মেডিকো স্টাইলে চলে আসেন। আমরা এই যে এখানে যার চিত্র এঁকেছি, দেখেন উনি খুব খুশি, আজকে ওনাকে নিয়ে আমরা আলোচনা করবো। কেন? ওনার নাম হচ্ছে দি বুঙ্গি ব্রো। ঠিক আছে, তাহলে এই যে বুঙ্গি ব্রো, হ্যাঁ, তার একটা চিত্র আমরা এঁকেছি, দেখো। হ্যাঁ, একটু মান সম্মান দিই, একটু প্যান্ট ট্যান্ট পরাই। ঠিক আছে, তাহলে দেখো এই যে বুঙ্গি ব্রো, উনি হচ্ছে একটা কি? উনি হচ্ছে একটা মানুষ, তাই না? তাহলে যেহেতু উনি একটা মানুষ, দ্যাট মিনস উনি একটা কি ব্যালেন্স? উনি একটা হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স। ওকে, আর ডিজিটাল ব্যালেন্সটা তাহলে কি হবে? দেখো ডিজিটাল ব্যালেন্সটা হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। ওকে, তাহলে দেখো উনি তো একটা ব্রো, তাই না? মানুষ। তাহলে এই ব্রো এর হাত কয়টা? এই ব্রো এর হাত হচ্ছে দুইটা, যে কোনো মানুষের দুইটা হাত থাকে, তাই না? তাহলে এই ব্রো এর পাল্লা কয়টা? দুইটা। তাহলে দেখো দুটি হাত দুটি পাল্লা। ওকে, দেখো উনি হচ্ছে শুকনা শাকনা চিকনা চাকনা টিংটিঙা, তাই না? তাহলে এই যে টিংটিঙা ব্রো, এই টিংটিঙা ব্রোকে আমার কি করতে হবে? যেন ধরো আমার মতো মানুষ যদি ওনাকে ফু দেয়, তাহলে উনি ব্রহ্মাণ্ড থেকে চলে যাবে। ঠিক আছে, তার মানে ওনাকে প্রোটেকশন দিতে হবে। তাহলে কিসে প্রোটেকশন দিতে হবে? কাচের বাক্সে। তোমরা যেরকম পড়াশোনা করতে চাও না, যখন হচ্ছে তোমরা পড়াশোনা করতে চাও না, তখন তোমাদের বাপ মা অনেক ধরনের টোপ ফেলে, বাবু পড়ো, পড়লে এটা দিব, বাবু পড়ো এটা হবে, চান্স পাইলে এটা দিব, চান্স পাইলে এটা হবে। ঠিক আছে, তাহলে তারা আপনাদেরকে কিছু কিছু টোপ ফেলে, এই টোপের যে হচ্ছে বন্ধন, সেই টোপের বন্ধনে আপনারা আবদ্ধ থাকেন।
ঠিক আছে? তাহলে দেখো উনি যেহেতু একটা মানুষ, তাহলে ওনার প্রোটেকশনের দরকার আছে। কিসে প্রোটেকশন দেই? কাচের বাক্সে প্রোটেকশন দেই। দেখো বলা হয়েছে বায়ু চলাচলের ধাক্কা মুক্ত রাখতে ব্যালেন্সটিকে কাচের বাক্সে রাখা হয়। ওকে, আচ্ছা এবার দেখো উনি তো একটা মানুষ, তাই না? তাহলে উনাকে যদি তোমরা হ্যাভেলস এর অ্যাড দেখছো না, হ্যাভেলস এর মধ্যে হচ্ছে কি দেখা যায় যে হচ্ছে হ্যাভেলস এর সুইচ যদি আপনি ইউজ না করেন, নর্মাল সুইচ ইউজ করলে যখনই আপনি সুইচ দিতে যাবেন শক লাগা হবে, তাই না? তাহলে একদম বডির মধ্যে ইসকো লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা একটা স্পিরিট চলে আসে, তাই না? তো তার মানে হচ্ছে যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো জায়গায় যদি কোনো হিউম্যান বডি থাকে তার মধ্যে কি বিদ্যুতের দরকার আছে নাকি নাই? নাই। তার মানে আমার এই ভঙ্গি ব্যালেন্সে কখনোই বিদ্যুতের প্রয়োজন হয় না। তাইলে আমার যেটা ডিজিটাল ব্যালেন্স সেখানে বিদ্যুতের প্রয়োজন হয়। ওকে, আচ্ছা দেখো আমরা আসলে কি, আমরা আসলে খুবই চমৎকার চটপটে, তাই না? মানুষ মাত্রই কি, মানুষ মাত্র হচ্ছে আইলসার ঘরের আইলসা, ঠিক আছে? আমাদেরকে কোনো কাজ করতে বললে হ্যাঁ করে দিচ্ছি, পরে করব, ডোন্ট ওয়ারি, টেনশন নাই, টেনশন নেই লেনে কা দেনে কা। ওকে, মানে আমরা যতক্ষণ পর্যন্ত কাজটাকে টলানো যায় করতে থাকি, তাই না? তাহলে আমরা কি আলসার ঘরের আলসা, তাহলে আমাদের কাজ করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? আমাদের কাজ করতে বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে দেখো বুঙ্গি ব্যালেন্সে কাজ করতে কি, বুঙ্গি ব্যালেন্সে কাজ করতে আমার বেশি সময় প্রয়োজন হয়, কোর ডিজিটাল ব্যালেন্সে অল্প সময় লাগে। ওকে, আর আমরা কি ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, তাই না? তাহলে এই যে মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল, তাহলে এই বৈশিষ্ট্য কার? মানুষের। তাহলে অবশ্যই ভঙ্গি ব্যালেন্সে কিসের সুযোগ আছে? ব্যক্তিগত ভুলের সুযোগ আছে। ডিজিটাল ব্যালেন্সে কোনো ব্যক্তিগত ভুলের প্রযোজ্যতা নাই। ওকে, তাহলে যদি কেউ কখনো ভুলে যাও যে ও মাই গড ভুলে গেছি ভঙ্গি ব্যালেন্সের বৈশিষ্ট্য কি, পোর ডিজিটাল ব্যালেন্সের বৈশিষ্ট্য কি, জাস্ট এই কথা মনে রাখবা, আমি আমি হচ্ছে বুঙ্গি, ঠিক আছে? তাহলে নিজের বৈশিষ্ট্য দিয়ে বুঙ্গি মনে রাখবা যে তুমি হচ্ছে একটা মানুষ, তার মানে ম্যানুয়াল ব্যালেন্স, তোমার হাত হচ্ছে দুইটা, তার মানে তোমার পাল্লা হচ্ছে দুইটা, তুমি হচ্ছে একদম টিং টিং আসুক না, তোমাকে ফু দিলে তুমি উড়ে যাও, পড়াশোনা করতে গেলে তোমাকে অনেক টোপ দিতে হয়, তার মানে তোমাকে কাচের পাত্রে একটা প্রোটেকশনের দরকার আছে। তুমি হচ্ছে মানুষ, তার মানে তোমাকে যদি হচ্ছে বৈদ্যুতিক শক দেওয়া হয় তাহলে তুমি এই দুনিয়া থাকবা না, উপরে চলে যাবা, ঠিক আছে? সুতরাং ভঙ্গি ব্যালেন্সে কোনো বিদ্যুতের দরকার নাই। আর আমরা আইসার ঘরের আইসা, তাহলে কাজ করতে কম সময় লাগে না বেশি সময় লাগে? বেশি সময় লাগে। আর আমরা মাত্রই কি, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, তার মানে ব্যক্তিগত ভুলের জায়গায় আছে পল ভঙ্গি ব্যালেন্স। ওকে, তার মানে মনে রাখবো আমি আমি হচ্ছে ভঙ্গি, ঠিক আছে? ওকে, এবার চলে আসে হচ্ছে নেক্সট টপিক 1.4.3। 1.4.3 দেখো আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি, এরকম একটা টার্ম আছে। এখানে যে টপিকস গুলো আছে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া প্রধানত কয় প্রক্রিয়াতে করা যায়? দুই প্রক্রিয়াতে বা দুই শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে আমার আঙ্গিক বিশ্লেষণ, একটা হচ্ছে আমার মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণটা বেসিক্যালি হচ্ছে ভাই, আমরা কোন রাসায়নিক পদার্থটা আসলে কি রকম বা সেটা শনাক্তকরণ, বা সেটা যদি জৈব যৌগ হয় তাহলে তার মূলক শনাক্তকরণের জন্য আমরা যেই রাসায়নিক বিক্রিয়াটা করি সেটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে দেখো বলছে যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থ বা এদের মিশ্রণের মূল উপাদান বা জৈব যৌগের মূলকের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ বর্ণযুক্ত যৌগ বা দ্রবণ পদক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্তকরণ করা সম্ভব হয়, তাদেরকে বলে হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। যেমন হচ্ছে জৈব বা অজৈব লবণের ক্যাটায়ন বা অ্যানায়নের শনাক্তকরণকারী পদ্ধতি হচ্ছে আমার আঙ্গিক বিশ্লেষণ, ঠিক আছে? আর মাত্রিক বিশ্লেষণ হচ্ছে সংখ্যা ভিত্তিক। তার মানে কোন প্রক্রিয়ায় যদি মূল উপাদানের আনুপাতিক পরিমাণ বা সঠিক পরিমাণ, ঠিক আছে, নির্ণয় করা যায়, তার মানে সংখ্যা নির্ণয় করা যায়, ভর কত, আয়তন কত, এগুলা কত, সেগুলো আমরা যার মাধ্যমে নির্ণয় করি তার নাম হচ্ছে আমার কি, মাত্রিক বিশ্লেষণ, ঠিক আছে? আচ্ছা এখন এই যে মাত্রিক বিশ্লেষণ, এটা দুই ভাগে করা যায়, একটা ভর ভিত্তিক বিশ্লেষণ, একটা আয়তনিক বিশ্লেষণ। ওকে, তাহলে আয়তনিক বিশ্লেষণ, ঠিক আছে, আয়তনিক বিশ্লেষণে আমার হচ্ছে মনে রাখতে হবে কি, আয়তনিক বিশ্লেষণে মনে রাখতে হবে যে হচ্ছে এইখানে আমার বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করা হয়, যেমন মেজারিং সিলিন্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে মেজারিং প্লাস, তারপরে হচ্ছে বুরেট, তারপরে হচ্ছে পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, ফানেল, বিকার। তার মানে তোমার এই অধ্যায়ে যতগুলা যন্ত্র ব্যবহৃত হয়েছে সবই আসলে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়েছে, ইংরেজি নাম লাগবে। ওকে, আচ্ছা তাহলে এই যে নামগুলো আছে এই নামগুলো মোটামুটি না পড়লেও হবে, তুমি মনে রাখবা আমার বইতে যতগুলা যন্ত্রপাতি আছে সবই আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে আসো এখন মেজারিং সিলিন্ডার এটা আসলে কি।
দেখো আমরা তোমাদের জন্য একটা ছোট্ট চার্ট করে নিয়ে আসছি, একটু কষ্ট করে এই চার্টটা পড়বা, তাহলে দেখবে যে হচ্ছে পড়াটা একটু ইজি হয়ে গেছে। এটা আমাদের কম্পেনিয়ন বুকে আছে। ওকে, তাহলে দেখো এইখানে আমার মেজারিং সিলিন্ডারটা কি, আমরা যারা হচ্ছে ল্যাবরেটরিতে কাজ করেছি বা তোমাদের যখন ক্লাস হয়েছে হয়তোবা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে যে এই যে আমরা হচ্ছে এই ধরনের একটা যন্ত্র যেটার এক মুখ খোলা, অন্য প্রান্তটা বন্ধ এবং এর মাঝে দাগাঙ্কিত কিছু হচ্ছে পরিমাপক থাকে, তাকে আমার কি বলে মেজারিং সিলিন্ডার। এই দাগগুলো আসলে বিভিন্ন আয়তনকে ইন্ডিকেট করে, তাই না? তাহলে দেখো এক মুখ খোলা, এক মুখ বন্ধ, দাগ কাটা বিভিন্ন আয়তনের কাছের মোটা নলকে মেজারিং সিলিন্ডার বা পরিমাপক সিলিন্ডার বলে। ঠিক আছে, এই যে পরিমাপক সিলিন্ডার, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছিল, এই পরিমাপক সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার কিসের জন্য ব্যবহার করা হয়? সহজ বাংলা ভাষার কথা, পরিমাপ করার জন্য। কি পরিমাপ? নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। ঠিক আছে, মেডিকেল কলেজে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছিল, নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করার জন্য আমরা কোনটা ইউজ করি? অ্যান্সার হচ্ছে মেজারিং সিলিন্ডার। ওকে, ওকে, আচ্ছা, এবার আসো হচ্ছে আমার এখানে দেখো আয়তনিক প্লাস বা মেজারিং প্লাস। তাহলে আয়তনিক প্লাস কই? এই যে, তাহলে এটার এক মুখ হচ্ছে কি খোলা এবং এটা হচ্ছে একটা সরু গলা। ঠিক আছে, তাহলে সরু নল, এক মুখ খোলা সরু নল, যে কোনো গোলতলি বা গোলাকার ফ্লাস্ককেই আমরা কি বলি? আয়তনিক ফ্লাস্ক বলি। ঠিক আছে, এই যে আয়তনিক ফ্লাস্ক, এই ফ্লাস্কটা আমার কি কাজে ব্যবহৃত হয়? যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে একটু আগে আমরা বললাম যে হচ্ছে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, এই যে ঘনমাত্রা গুলো, যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ আমরা কিসের সাহায্যে তৈরি করি? আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং সিলিন্ডার। খুবই 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 ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, আচ্ছা, এবার আসো হচ্ছে বুরেট। তাহলে বুরেটটা দেখতে কেমন আমরা একটু দেখে ফেলি ভাই। এই যে এটা হচ্ছে আমার বুরেট। ওকে, তাহলে বুরেটটা কি? বুরেটটা হচ্ছে আমার এক মুখ খোলা সরু একটা নল এবং অপর প্রান্তটাতে একটা স্টপ কর্ক লাগানো থাকে। তাহলে এই যন্ত্রটাকে আমরা কি বলি? বুরেট বলি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে ওই কথাটাই বলা হয়েছে যে বুরেট হচ্ছে একটি এক মুখ খোলা যন্ত্র যার অপর প্রান্তে আমার কি থাকে ভাইয়া? অপর প্রান্তে হচ্ছে একটা স্টপ কর্ক লাগানো থাকে। ঠিক আছে, মোটা কাঁচের নল দ্বারা তৈরি একটি যন্ত্র যেটির এক মুখ খোলা, নিচের মুখটি খুবই সরু, সরু মুখে স্টপ কর্ক লাগানো থাকে, একে কি বলে? বুরেট বলে। ডেফিনেশন জানতে হবে কিন্তু। ওকে, এই যে বুরেট, এই বুরেটের মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে যেটা আসছে সেটা হচ্ছে এই বুরেট দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায়? তাহলে বুরেটের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশের আমার আয়তন কত? 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে আপনাকে যদি বলে যে কত আয়তনের আমার পরিমাপ করা যায়? 0.1 সেন্টিমিটার কিউব। আর যদি আপনাকে এমএল এককে জিজ্ঞেস করে তাহলে মনে রাখবেন 0.1 এমএল। আমরা সবাই জানি 1 সিএম কিউব ইজ ইকাল টু কি 1 এমএল না? তাহলে আলটিমেটলি 0.1 সিএম ইজ ইকাল টু 0.1 এমএল। ওকে, তাহলে দেখেন এখানে এটাই বলছে যে বুলেটের সাহায্যে 0.1 এমএল আয়তন পর্যন্ত তরলকে সুষ্ঠুভাবে স্থানান্তর করা যায়। ওকে, তাহলে এই কথাগুলো জাস্ট আমার একটু মনে রাখতে হবে যে বুলেটের বর্ণনা কি কি আছে। আর পিপেট, পিপেটটাতে মনে রাখবেন ভাই যে পিপেটটা হচ্ছে নরমালি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার পিপেট, এই যে এটা পিপেটটা হচ্ছে আমার দুইটা মুখ থাকে, একটা মুখ তুলনামূলকভাবে একটু মোটা আর একটা মুখ হচ্ছে সরু। এই দুই নলের মধ্যে আমার হচ্ছে একটা বাল্ব লাগানো থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই কথাটা বলছে যে পিপেট প্রধানত দুই প্রকার, সাধারণ পিপেট, দাগাঙ্কিত পিপেট। পিপেটের দুটি মুখ খোলা সরু একটি কাঁচ নল দ্বারা নির্মিত, নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু, মাঝখানে একটি কি থাকে? মোটা বাল্ব থাকে। ঠিক আছে, তাহলে এই কথাগুলা আপনাকে একটু জানতে হবে। ওকে, যে হচ্ছে পিপেট কি। এখন পিপেটের জন্য যেটা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আসছিল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্থানান্তর। আপনাকে যদি বলে কোনো দুইটা রাসায়নিক পদার্থকে আমি যদি স্থানান্তর করতে চাই, তাহলে এই স্থানান্তর আমি কোন প্রক্রিয়ায় করব বা কোন যন্ত্রের সাহায্যে করব? আমার অ্যান্সার হচ্ছে আমার কি? পিপেট। ঠিক আছে, ওকে, তাহলে আলটিমেটলি আমাকে এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে এই কথাটা খেয়াল রাখতে হবে যে হচ্ছে
পিপেটের কাজ কি? পিপেটের কাজ হচ্ছে যদি এক পাত্র থেকে অন্য পাত্রকে স্থানান্তর করা হয়, তাহলে স্থানান্তর করার জন্য আমার কোন যন্ত্রটা ব্যবহৃত হয়? পিপেট। তাহলে স্থানান্তর এই কথাটা থাকলেই আমি কি অ্যান্সার করব? পিপেট। ওকে, আচ্ছা এইবার আমার নেক্সট টপিকে চলে আসো। দেখো নেক্সট টপিকে এখানে সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে পিপেট নিয়ে কিছু কথা বলা আছে, এটা আমাকে একটু জানতে হবে। তাহলে দেখো পিপেটটা সাধারণত বর্তমানে আমরা যেটা হচ্ছে মুখ দিয়ে আমরা রাসায়নিক পদার্থ, যেটা আমরা আগে অ্যাকচুয়ালি স্কুলগুলোতে করে আসতাম, সেটাকে এখন নিষিদ্ধ করে দিয়েছে, কারণ এটার মধ্যে দিয়ে আপনার এক্সিডেন্টালি মুখে আপনার বিভিন্ন রাসায়নিক পদার্থ চলে আসতে পারে, যেটা খুবই হ্যাজার্ডাস। ওকে, এই জন্য আমার এখানে বিভিন্ন ধরনের কি ইউজ করা হয়? বাল্ব ইউজ করা হয়। এই বাল্ব গুলোর নাম জানতে হবে। যেমন তিন ধরনের বাল্ব সাধারণত আমরা ইউজ করি। একটা হচ্ছে ট্রাই বাল্ব পাম্প, একটা হচ্ছে সিরিঞ্জ পাম্প, একটা হচ্ছে ইলেকট্রনিক পিপেট। আপনি এগুলার নাম মনে রাখার জন্য এইটা মনে রাখবেন, YEAST, কি লিখছি? ইস্ট। ওকে, তাহলে উচ্চারণে যেটা আসলে মেইন ইস্ট, EST, ইস্ট। ওকে, সেটার কথাই আমরা লিখবো, বাকিগুলোকে উজ্জ্বল রাখবো। তাহলে ই মানে কি? ইলেকট্রনিক পিপেট। এস মানে কি? সিরিঞ্জ পাম্প। টি মানে হচ্ছে ট্রাই বাল্ব পাম্প। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি আধুনিক অত্যন্ত উন্নত প্রযুক্তির পিপেট বাল্বকে আমরা কি বলি? ইলেকট্রনিক পিপেট পাম্প। ওকে, তার মানে সবচেয়ে উন্নত হচ্ছে কোনটা? ইলেকট্রনিক পিপেট পাম্প। এবং এই পাম্পটা সাধারণত একটা মাইক্রো পিপেট, এবং এটা বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়, যেমন উন্নত মানের গবেষণা এবং বিশ্লেষণিক রসায়নের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই উন্নত মানের রসায়নাগার বাংলাদেশে কোথায় আছে? ICDDRB তে, বারডেমে, DSMMU তে, এবং বিভিন্ন উন্নত মানের হসপিটালের ল্যাবরেটরি গুলাতে সাধারণত আমার কোনটা ইউজ করা হয়? মাইক্রো পিপেট ব্যবহার করা হয়, দ্যাট মিনস ইলেকট্রনিক পিপেট পাম্প ব্যবহার হয়। ওকে, আর সাধারণত এর চেয়ে একটু কম উন্নত, ঠিক আছে, সেটা আমরা হচ্ছে ইউজ করি কোথায়? বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, এটার নাম হচ্ছে সিরিঞ্জ পাম্প। আর সবচেয়ে প্রচলিত যেটা, সেটার নাম হচ্ছে ট্রাইবাল পাম্প। এটা সাধারণত কিসের তৈরি? রাবারের তৈরি। একে কি বলা হয়? পিপেট ফিলারও বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট কথাগুলো যেগুলো আমি দাগিয়ে দিলাম, এই ছোট ছোট কথাগুলা একটু কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই কথাটা আমাকে হচ্ছে একটু মনে রাখবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ভাই পল মুঙ্গি মেলাসেস 5 মিলিগ্রাম, এটা তো আমি পড়িয়ে দিয়েছি, এটা একটু আগে আমরা করলাম না ভাই? তাহলে এটা একটু আগে কত করেছি? ঘ নাম্বারটা অ্যান্সার হবে। রাইডার গ্রুপের ভর কত হয়? সবই তো গ্রাম এককে, তাই না? এটাই তো পড়ানো হয়েছে। ওকে, এবার চলে আসেন হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক দেখেন 1.5, কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বুরেট এবং পিপেট। ঠিক আছে, তাহলে কনিক্যাল ফ্লাস্ক, এই কনিক্যাল ফ্লাস্কটা কি? কনিক্যাল ফ্লাস্কের নিচের অংশ হচ্ছে মোটা এবং তলা হচ্ছে চ্যাপ্টা। ওকে, তাহলে দেখেন আয়তনিক ফ্লাস্কের সাথে এর পার্থক্যটা হচ্ছে যে নিচের অংশটা আমার হবে কি? মোটা, এবং তলটা হবে চ্যাপ্টা। তার মানে এটা গোলতলি বা গোলাকার কোনো ফ্লাস্ক না। গোলাকার যদি বলতো তখন আমি বলতাম কি? মেজারিং বা আয়তনিক ফ্লাস্ক। আর যেহেতু এটাকে চ্যাপ্টা বলেছে, তার মানে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কের প্রধান কাজ কি? ট্রাইটেশন বিক্রিয়া ঘটানো। তাহলে যদি প্রশ্ন করে নিচের কোনটির মধ্যে ট্রাইটেশন বিক্রিয়া ঘটানো হয়, অ্যান্সার হচ্ছে আমার কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্ক কে আবিষ্কার করেন? জার্মান বিজ্ঞানী এমিল আর্লেনমায়ার 1860 সালে এটা আবিষ্কার করেন। ওনার নাম অনুযায়ী একে আর্লেনমায়ার ফ্লাস্ক বলা হয়ে থাকে। ওকে, তাহলে এই কথাগুলো জাস্ট একটু কষ্ট করে মনে রাখবো, যেন হচ্ছে একটু খেয়াল থাকে। ওকে, আচ্ছা এবার চলে আসেন হচ্ছে, এটা আমরা জানি যে এই যে দেখেন আমি বলেছিলাম ক্লিনজিং মিক্সচারের কথা, তাহলে ক্লিনজিং মিক্সচারের নাম কি? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ওকে, আচ্ছা তাহলে বুলেট পরিষ্কার করার সর্বোত্তম পন্থা, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আসছে, আমরা জানি যে সর্বোত্তম এই কথাটা বললেই আমার অ্যান্সার আসবে হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে 1.6, 1.6। 1.6 আমার যে টপিকটা আছে সেটা হচ্ছে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা। তাহলে বুনসেন বার্নারে প্রধানত কয়টা অংশ আছে? তিনটা। ওকে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে বার্নার টিউব, একটা হচ্ছে নিয়ন্ত্রক রিং। ঠিক আছে, তাহলে বেস আছে, টিউব আছে, রিং আছে। ওকে, তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, যে বেস, টিউব, রিং। ঠিক আছে, আচ্ছা এবার এই যে হচ্ছে আমার বুনসেন বার্নার,
সেটাকে যদি আমি হচ্ছে তাপ দেই, তাহলে বুনসেন বার্নারে বেসিক্যালি আমার আছে কি, আমার আছে হচ্ছে মিথেন গ্যাস, এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ওকে, আর স্পিরিট ল্যাম্পে ব্যবহৃত হয় হচ্ছে মিথিলেটেড স্পিরিট। তাহলে মিথিলেটেড স্পিরিট আমরা সবাই জানি এটা আসলে কিসের মিশ্রণ, এটা আসলে হচ্ছে আমার রেকটিফায়ার স্পিরিট আর মিথানলের মিশ্রণ, তাই না, আমরা পড়ে আসছি। তাহলে আলটিমেটলি এদেরকে যদি আমার তাপ প্রদান করা হয়, এদেরকে তাপ প্রদান করা হইলে বেসিক্যালি আমার এখানে কি থাকবে, বেসিক্যালি এখানে আমার থাকবে হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ এবং আলো। তাহলে প্রশ্ন হতে পারে বুনসেন বার্নারে যদি তাপ দেওয়া হয় উপজাত হিসেবে আমার কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ এবং আলো। প্রশ্ন আসছে একবার যে নিচের কোনটি বুনসেন বার্নারে তাপ দিলে উৎপন্ন হয় না। ঠিক আছে, তাহলে এই চারটা উৎপন্ন হয়, মনে রাখার জন্য আমি মনে রাখবো কাতা আলী। ঠিক আছে, তাহলে কি আলী, কাতা আলী। কাতা আলী মানে কি, কা দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তা দিয়ে হচ্ছে তাপ, আ দিয়ে হচ্ছে আমার আলো, লি দিয়ে হচ্ছে জলীয় বাষ্প। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড, তাপ, আলো, জলীয় বাষ্প, মনে রাখবো কাতা কি আলী। ঠিক আছে, তাহলে কাতা আলী কার জন্য, আমার বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের যে শিখা সেখান থেকে যে উপজাত উৎপন্ন হয় সেটার জন্য হচ্ছে কাতা আলী। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন আমার নেক্সট টপিকে। এই যে হচ্ছে আমার বুনসেন বার্নার, এই বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন হয়, একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, একটা হচ্ছে উজ্জ্বল শিখা। ঠিক আছে, তাহলে এই অনুজ্জ্বল শিখা এবং উজ্জ্বল শিখার আবার দুইটা বিজারণ মণ্ডল আছে। অনুজ্জ্বল শিখার একটা হচ্ছে অন্তঃস্থ বিজারণ মণ্ডল, একটা হচ্ছে বহিঃস্থ জারণ মণ্ডল। তাহলে এগুলার পার্থক্য আপনাকে জানতে হবে, এটা জানার জন্যই আমরা এই জিনিসটা একটু লিখে নিয়ে আসছি। ওকে, তাহলে আপনি মনে রাখবেন অন্তঃস্থ কি হয়, বিজারণ, বহিঃস্থ কি হয়, জারণ। কিভাবে মনে রাখবো, এই শব্দটা দিয়ে, বর্জন। ঠিক আছে, তাহলে ব দিয়ে হচ্ছে বহিস্থ, জ দিয়ে হচ্ছে জারণ। তাহলে বহিস্থ জারণ কোথায় হয়, সরি বহিস্থতে কি হয়, জারণ হয়, অন্তস্থ কি হয়, বিজারণ মণ্ডল হয়। ওকে, তাহলে বহিস্থ জারণের ক্ষেত্রে, অন্তস্থ বিজারণের ক্ষেত্রে কি কি পার্থক্য আছে তুমি মনে রাখবা। যেহেতু এটা অন্তস্থ তাহলে অবশ্যই এটা ভেতরে হবে, তাহলে ভেতরের অংশটা হয় নীল। ঠিক আছে, আর যেহেতু এটা বহিস্থ তার মানে এখানে জারণ মণ্ডলটা কই হয়, বাইরে হয়। ঠিক আছে, তাহলে এইখানে আমার বিজারণ শিখাটা থাকে হচ্ছে ভেতরে, এই জন্য ভেতরে কালার আসে হচ্ছে নীল, আর এইটার বিক্রিয়াটা বা জারণ মণ্ডলটা থাকে কোথায়, বাইরে। ঠিক আছে, যেহেতু বহিস্থ জারণ। ওকে, আচ্ছা এখন এখানে এই জিনিসটা মনে রাখবা, সাধারণত এতে উপজাত হিসেবে বা একে দহন করলে একটা উপাদান অবশিষ্ট থাকে, কি, কার্বন মনোক্সাইড। তাহলে এটা কার্বনের উপাদান, তাহলে দেখো এখানে অদগ্ধ গ্যাস এবং কার্বন মনোক্সাইড থাকে, তাহলে এখানে পূর্ণ দহন হয় নাই। ঠিক আছে, পূর্ণ দহন হইলে কি হবে, সকল উপাদান, ঠিক আছে, এটা আমার হচ্ছে ইউজ করা হয়ে যাবে, কারণ পুরো উপাদানটাই পুড়ে গেছে, আর কোনো অবশেষ নাই এখানে। ঠিক আছে, তাহলে এইখানে আমার অবশেষ থেকে যায় অদগ্ধ গ্যাস এবং কার্বন মনোক্সাইড, এবং যেহেতু এখানে পূর্ণ দহন হচ্ছে না তার মানে এখানে আসলে তাপমাত্রাটা কম থাকবে। ওকে, তাহলে যে কোনো জিনিস যদি তুমি পুরাইতে চাও, সম্পূর্ণ পুরাইতে চাও, তাহলে তোমাকে বেশি তাপ দিতে হবে, আর যদি তুমি কম পুরাইতে চাও তাহলে তোমার তাপ কম হলেও চলবে। তার মানে এখানে পূর্ণ দহনটা হয় না। ঠিক আছে, এই জন্য তাপমাত্রা কম হলেও বিজারণ বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কম তাপমাত্রাতেও কি ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে, আর যেহেতু এখানে গ্যাসের পূর্ণ দহন ঘটে তার মানে তাপমাত্রাটা অনেক বেশি থাকে। দেখো জারণ শিখার তাপমাত্রা কত, 1570 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু পূর্ণ দহন ঘটবে তাহলে অবশেষ থাকবে নাকি থাকবে না, থাকবে না, তাহলে কার্বনের গুঁড়ার কোনো অবশেষ থাকে না। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পার্থক্য করে মনে রাখবো। মনে রাখবো যেহেতু বহিস্থ জারণ, তাহলে বাইরে জারণ বিক্রিয়া হবে, যেহেতু এটা সম্পূর্ণ বিক্রিয়া হয়, পূর্ণ দহন হয়, তাহলে টেম্পারেচার অনেক বেশি থাকবে, 1570 ডিগ্রি সেলসিয়াস। এবং যেহেতু পূর্ণ দহন হচ্ছে তার মানে কোনো কার্বনের অবশেষ থাকবে না। এটার ক্ষেত্রে যেহেতু কার্বনের অবশেষ থাকে তার মানে এটার তাপমাত্রা হবে হচ্ছে কম, সুতরাং বিজারণ বিক্রিয়াতেও কি করবে, এটা কম তাপমাত্রাতেও হইতে পারবে। ঠিক আছে, তাহলে এই পার্থক্যের চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসার মতো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দুই ধরনের বার্নার বা ল্যাম্প পড়লাম, একটা হচ্ছে বুনসেন বার্নার, একটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। তাহলে এই দুইটার পার্থক্য জানতে হবে। তাহলে মনে রাখবো বুনসেন বার্নারে নরমালি তিনটা অংশ থাকে, অপরিষ্কার রডটি হচ্ছে বুনসেন। ওকে, আচ্ছা পার্থক্য হচ্ছে 3 আর 4। এর যে শিখা,
সেটা কয়টা? দুইটা, একটা উজ্জ্বল একটা অনুজ্জ্বল। আর স্পিরিট ল্যাম্পে শুধুমাত্র কোন শিখা হয়? অনুজ্জ্বল। ওকে, তাহলে বুনসেন বার্নারে দুইটা শিখা পাওয়া যায়, উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা। স্পিরিট ল্যাম্পে মাত্র একটা শিখাই পাওয়া যায়, সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। আর বুনসেন বার্নারে জ্বালানি হিসেবে সাধারণত কোনটা ইউজ করা হয়? প্রাকৃতিক গ্যাস। আর স্পিরিট ল্যাম্প এ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে মিথিলেটেড স্পিরিট। তাহলে মিথিলেটেড স্পিরিট কোথায় ইউজ করা হয়? আমার স্পিরিট ল্যাম্পে। বুনসেন বার্নার আমার কোথায় ইউজ করা হয়? জ্বালানি হিসেবে। প্রাকৃতিক গ্যাসকে বুনসেন বার্নারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে এই কথাগুলো যেন মনে থাকে। বুনসেন বার্নারে দুইটা শিখা, স্পিরিট ল্যাম্পে একটা শিখা। এখানে প্রাকৃতিক গ্যাস বা মিথেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এখানে মিথিলেটেড স্পিরিটটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু সবই শর্টকাট করে সাজায় গুছিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দয়া করে এই জিনিসগুলো যেন ভুল না হয়। ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে তাপ দেওয়ার কৌশল। এই জিনিসটা আপনারা আপনাদের কম্পিনিয়ন বুকের এই জায়গাটা থেকে পড়বেন। আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন টপিকস গুলো পড়তে হবে। নাম্বার 1, টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত বুনসেন বার্নারের শিক্ষার উপর টেস্ট টিউবটা কত ডিগ্রি কোণে রাখতে হয়? 45 ডিগ্রি কোণ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, যে টেস্ট টিউবে তাপ দেওয়ার সময় বুনসেন বার্নার শিক্ষার উপর কত ডিগ্রি হেলে রাখতে হয়? 45 ডিগ্রি কোণে হেলে রাখতে হয়। ওকে, আর বিকার ও কনিক্যাল ফ্লাস্কে তাপ দেওয়ার কৌশল। ঠিক আছে, এটার ক্ষেত্রে এই কথাটা সেকেন্ড পয়েন্টটা স্পেশালি মনে রাখবেন, যে ত্রিপদী স্ট্যান্ডের উপর বর্গাকৃতির অ্যাসবেস্টস প্রেস্টের প্রলেপযুক্ত তার জালি, ঠিক আছে, এর উপর দিয়ে বিকার বা কনিক্যাল ফ্লাস্ক রেখে ধীরে ধীরে বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হয়। তাহলে মনে রাখতে হবে ত্রিপদী স্ট্যান্ডের উপর অ্যাসবেস্টের প্রলেপযুক্ত তার জালি ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে বিকার বা কনিক্যাল ফ্লাস্ক তাপ দেওয়ার সময় সেখানে যে তার জালিটা ইউজ করা হয় সেটা কিসের? তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাসবেস্টস পেস্টেড। ওকে, আচ্ছা নেক্সট, গোলতলি ফ্লাস্কে যখন আপনি তাপ দিবেন তখন তিনটা পদ্ধতিতে তাপ দেওয়া হয়। নাম্বার 1 যেটা আমরা ইউজ করি, যদি অজৈব গ্যাস যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি প্রস্তুতির বেলায় গোলতলি ফ্লাস্কে অ্যাসবেস্টস তার জালির উপর রেখে তাপ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে অ্যাসবেস্টস তার জালি বা তার জালি গোলতলি ফ্লাস্কে কখন ইউজ করব? যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করব তখন। আর যখন আমার এখানে জৈব যৌগ প্রস্তুতি করব তখন আমার কি পদ্ধতি নেওয়া হয়? ওয়াটার বাথ। ঠিক আছে, তাহলে গোলতলি ফ্লাস্কে ওয়াটার বাথে রেখে কখন হচ্ছে উত্তপ্ত করা হয়? যখন আমি জৈব যৌগ প্রস্তুত করব তখন। আর গোলতলি ফ্লাস্কে সরাসরি তাপ দেওয়া হয় কোন প্রক্রিয়ায়? স্টিম পাতন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে স্টিম পাতন প্রক্রিয়ায় গোলতলি ফ্লাস্কে কি করা হয়? সরাসরি তাপ দেওয়া হয়। তাহলে তিনটা নাম করলাম আমরা। যখন আমরা অজৈব গ্যাস যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড নিব তখন আমার অ্যাসবেস্টস তার জালি। যখন আমি জৈব যৌগ নিব তখন আমার অ্যান্সার হবে ওয়াটার বাথ। যখন আমি সরাসরি তাপ দিব তখন আমার প্রক্রিয়ার নাম হবে স্টিম পাতন প্রক্রিয়া। ওকে, তাহলে এই কথাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা পোর্সেলিন বাটি উত্তপ্তকরণ, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যেটার নাম হচ্ছে ভাইয়া রাজম্ল। প্রশ্ন আসে নিচের কোনটি রাজম্ল বা রাজম্ল কাকে বলে? ঠিক আছে, তাহলে রাজম্ল হচ্ছে দুইটা অ্যাসিডের মিশ্রণ, একটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা হচ্ছে 1 মোল, একটা হচ্ছে 3 মোল। মনে কিভাবে রাখবো? HCl কয় অক্ষর? তিনটা। তাহলে এটা হচ্ছে আমার 3 মোল, আর বাকিটা হবে আমার হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমার কি বলে? রাজম্ল বলে। ঠিক আছে, তাহলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে রাজম্ল নিয়ে কোশ্চেন। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে। ওকে, অ্যাকুয়ারিজিয়া দুধ। আচ্ছা এবার চলে আসে হচ্ছে শুষ্ককরণের জন্য নরমালি আমরা কি ব্যবহার করি? শুষ্ককরণের জন্য আমরা নরমালি ব্যবহার করি হচ্ছে ডেসিকেটর। আর একটু আগেই বললাম ওয়াটার বাথ সাধারণত কোনটা ইউজের জন্য? উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতি বেলায়। ওকে, আচ্ছা এবার চলে আসেন হচ্ছে অধিক জেনে নাও এই টপিকটাতে। এই টপিকে খেয়াল করো আমার দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, আর একটা হচ্ছে পরের পেজে নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। এখন ড্রাইং এজেন্টটা কি? মনে রাখবেন যে সকল রাসায়নিক পদার্থ এর চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে, তার মানে পরিবেশের পানিকে যারা শোষণ করে, পরিবেশের পানিকে শোষণ যারা করে তাদের নাম হচ্ছে আমার কি?
ড্রাইং এজেন্ট বা শুষ্ককারক এজেন্ট। ওকে, আর যে সকল রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক পদার্থ থেকে এদের মধ্যস্থ থাকা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল অণু অর্থাৎ পানির অণুকে শোষণ করে, তার মানে রাসায়নিক পদার্থের মধ্যকার পানি শোষণ, তাদেরকে বলে হচ্ছে আমার নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে, তাহলে যারা পরিবেশের পানি শোষণ করবে তারা শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, যারা বা রাসায়নিক পদার্থের মধ্যে থাকা পানিকে শোষণ করবে তারা হচ্ছে আমার নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। ওকে, তাহলে এগুলোর এক্সাম্পল গুলো জানতে হবে, এই জন্য আমরা এই স্লাইডটা তৈরি করছি। একটু কষ্ট করে এই স্লাইডটা একটু দেখে নাও। তাহলে দেখো, শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট আছে। তাহলে একটা হচ্ছে কঠিন দশা আর একটা হচ্ছে তরল দশা। মনে রাখবা, যেটা হচ্ছে তরল দশা সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি অ্যাসিড, সহজ বাংলা ভাষায় কথা শেষ। ওকে, তাহলে দেখো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে, ফসফরিক অ্যাসিডটা হাইলাইট করে রাখবা, কারণ দেখতেই পাচ্ছ সালফিউরিক অ্যাসিডটা এটা আমার শুষ্ককারক এবং নিরোধক দুইটা হিসেবেই কাজ করে। এরকম আরেকটা যৌগ আছে যেটা কঠিনে পাবো, সেটা হচ্ছে ডাইফসফরাস পেন্টাঅক্সাইড। ওকে, তাহলে মনে রাখবো গাঢ় সালফিউরিক অ্যাসিড, ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, এই দুইটা শুষ্ককারক এবং নিরোধক উভয় হিসেবেই কাজ করে। তাহলে শুধু নিরোধক হিসেবে কোন অ্যাসিডটা কাজ করে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে, এই জন্য এটার মধ্যে একটা স্টার। ওকে, আচ্ছা, এবার আসে হচ্ছে কঠিন। কঠিন গুলা দেখলেই বোঝা যায়, যেমন হচ্ছে অনার্দ্র, দানাদার, সিলিকা জেল। ওকে, তাহলে অনার্দ্র, দানাদার, জেল, এই কথাগুলো মানেই বোঝা যায় যে হচ্ছে এটা কি এরা হচ্ছে শক্ত বা হচ্ছে আমার হচ্ছে জেলীয় পদার্থ হবে, তার মানে কঠিন মাধ্যমে হবে। ওকে, তাহলে অনার্দ্র কথাটা যদি কোথাও থাকে, যেমন অনার্দ্র পটাশিয়াম বাইসালফাইড, এটাও অনার্দ্র অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই অনার্দ্র কথাটা যদি কোথাও থাকে তাহলে সেটা হবে হচ্ছে কঠিন। যদি দানাদার কথাটা থাকে সেটা হবে হচ্ছে কঠিন। যদি হচ্ছে আমার জেল কথাটা থাকে তাহলে সেটা হবে কঠিন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য আমি সহজ পন্থা অবলম্বন করব। নিরোধকটা মনে রাখবো যে অনার্দ্র অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অনার্দ্র পটাশিয়াম বাইসালফাইড, এই দুইটা হচ্ছে আমার কি নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে আমার শুষ্ককারক আমার বা ড্রাই, কঠিন ড্রাইং অ্যাসিড। ওকে, তাহলে এই কথাগুলো যেন হচ্ছে আমাদের একটু মনে থাকে, যেন হচ্ছে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিক 1.8। 1.8 এ দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল আছে। আর হ্যাজার্ড সিম্বল টোটাল কয়টা? 10টা, যেটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। ঠিক আছে, তাহলে রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল হচ্ছে টোটাল কয়টি? 10টি। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে হ্যাজার্ড সিম্বল, এগুলো আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো এবং এদের যৌগগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখার উপায়টা না একদম ইজি। তুমি জাস্ট এদের প্রথম অক্ষরটা মনে রাখবা। যেমন টক্সিক মানে কি? বিষাক্ত। তাহলে এটার প্রথম অক্ষর কি? তাহলে হচ্ছে টি। ওকে, যদি কোনো জায়গায় অত্যন্ত মারাত্মক, ঠিক আছে, এই ধরনের কথাগুলা বলে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেটার ক্ষেত্রে আমি মনে রাখবো হচ্ছে কি টি প্লাস। যদি অত্যন্ত বা মারাত্মক যদি বলে তাহলে ওইটার সাথে জাস্ট একটা প্লাস যোগ করে দিব। তাহলে অত্যন্ত বিষাক্ত, বিষাক্তর প্রতীক কি? টি। তাইলে অত্যন্ত তার মানে কি? টি প্লাস। ওকে, আচ্ছা, আবার খেয়াল করেন, যেটা হচ্ছে আমার হচ্ছে ক্ষতিকারক, আমি যে কোনো জায়গায় যদি ডেঞ্জার প্রতীক দেখতে যাই তাহলে আমার এক্স এক্স দেখাইতো, তাই না? তাহলে এক্স প্রতীকটা দুই জায়গাতে আছে, একটা হচ্ছে ক্ষতিকারক আর একটা হচ্ছে উত্তেজক বা ইরিটেন্ট। তাহলে মনে রাখবো, যেটা হচ্ছে আপনার ক্ষতিকারক সেটার প্রতীক হচ্ছে এক্স এন, আর যেটা হচ্ছে আপনার উত্তেজক সেটা হচ্ছে এক্স ইরিটেন্টের প্রথম অক্ষর আই, এক্স আই। ওকে, দাহ্য ইংরেজি কি? ফ্লেমেবল, তাহলে প্রতীক কি হবে? প্রথম অক্ষর এফ। মারাত্মক দাহ্য তাহলে কি? এফ প্লাস। ওকে, বিস্ফোরক ইংরেজি কি? এক্সপ্লোসিভ, তাহলে কি? ই। পরিবেশ দূষক তার মানে কি? এনভায়রনমেন্টাল টক্সিক, তাহলে এনভায়রনমেন্ট মানে কি? নেচার, তাহলে হচ্ছে এন। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করেন আছে হচ্ছে জারক, তার মানে কি? অক্সিডাইজিং এজেন্ট, তার মানে হচ্ছে ও। আর ক্ষয়কারী তার মানে হচ্ছে কোরোসিভ, তার মানে হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো আছে এই কথাগুলো জাস্ট হচ্ছে একটু একটু
ঠান্ডা মাথায় পড়লেই হয়ে যাবে। ওকে, এখন আসেন এগুলার এক্সাম্পল গুলো আমরা কিভাবে পারবো। এই এক্সাম্পল গুলা মনে রাখার জন্য এই ছন্দগুলা মনে রাখবেন। এই পেজের যে দাহ্য ছন্দটা আছে কম্পেলিয়ন বুকে, এটা এখান থেকে পড়বেন না, ঠিক আছে, ক্রস দিয়ে দিলাম। ওকে, এটা আমি পরে লিখে দিয়েছি, ওখান থেকে পড়বেন। তাহলে আসা হচ্ছে ক্ষতিকার পদার্থ। আমাদের বর্তমান লাইফে বিভিন্ন ধরনের ক্ষতিকর আন্টিরা আছে, তাই না? হলুদ আন্টি, ইয়েলো আন্টি, এদের আসলে অনেক ফালতু ফালতু কাজ আছে। এরা আপনাদের লাইফে এসে আপনাদের মা বাবার মেজাজ গরম করে দেয়। তো এই ধরনের আন্টিদের কোনো কাজকর্ম নাই, তাদের কাম হচ্ছে আজেইরা গুটিবাজি করা। এই দেখেন তাদের কাম কাজ নাই দেখে কি করতেছে, আন্টি ফ্রিতে পোকা মেরে ফ্লোর পেইন্ট করলো, ঠিক আছে, কায়দায় কোনো কাম নাই, ফ্লোর পেইন্ট করতে গেছে, ঠিক আছে। তাহলে আন্টি ফ্রিতে পোকা মেরে ফ্লোর পেইন্ট করলো, তাহলে আন্টি মানে হচ্ছে অ্যান্টিফ্রিজ, পোকা মেরে হচ্ছে পোকা মারার ওষুধ, ঠিক আছে। ফ্লোর মানে হচ্ছে ফ্লোর পলিশিং, পেইন্ট মানে হচ্ছে পেইন্টিং। ওকে, তাহলে অ্যান্টিফ্রিজ, পোকা মেরে মানে হচ্ছে কি পোকা মারার ওষুধ, ফ্লোর পলিশ মানে হচ্ছে ফ্লোর পলিশিং, পেইন্ট মানে পেইন্ট, এগুলো হচ্ছে ক্ষতিকারক পদার্থ। উত্তেজক, এটার জন্য লিখেছে দেখেন, উত্তেজিত বিরু সোপ ও সিমেন্ট লঘু করলো। যারা লিখতে পারছেন না কোনো টেনশন নাই ভাই, এগুলো আমরা আপনাদেরকে অ্যানোডেট ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে। সুতরাং হচ্ছে আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই, জাস্ট দেখে নেন। ওকে, তাহলে উত্তেজিত বিরু সোপ ও সিমেন্ট কি করলো, লঘু করলো। তাহলে উত্তেজিত মানে কি ভাই, উত্তেজক, বিরু মানে কি ভাই, বিরঞ্জক, সোপ মানে কি ভাই, সোপ পাউডার, সিমেন্ট মানে সিমেন্ট গুঁড়া, লঘু করলো মানে হচ্ছে লঘু অ্যাসিড ও হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা, মারাত্মক দাহ্য পদার্থ, তাহলে ক্ষতিকর পদার্থের প্রতীক কি বলেছিলাম ভাই, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাহলে ক্ষতিকর পদার্থ ছিল কি এক্স এন, আর উত্তেজক কি ছিল এক্স আই। তাহলে মারাত্মক দাহ্য কি, দাহ্য মানে ফ্লেম, তাহলে হচ্ছে এফ প্লাস। ওকে, তাহলে ডি এ এল, ডাল, আমাদের অনেকের একটা দৈনন্দিন জীবনের খাবার ডাল, এটা দিয়ে আমি মনে রাখবো। তাহলে ডি দিয়ে হচ্ছে ডাই ইথাইল ইথার, এ দিয়ে হচ্ছে অ্যাসিটিলিন, এ দিয়ে হচ্ছে অ্যারোসল, এল দিয়ে হচ্ছে এলপিজি, এটার সাথে মনে রাখবেন সিএনজি। ওকে, তাহলে ক্ষতিকর পদার্থ হচ্ছে অ্যান্টিফ্রিজ, পোকা মারার ঔষধ, ফ্লোর পলিশিং এবং পেইন্ট। উত্তেজক হচ্ছে উত্তেজক, বিরঞ্জক, সোপ পাউডার, তারপর হচ্ছে সিমেন্ট গুঁড়া, লঘু অ্যাসিড ও খাদ্য। মারাত্মক দাহ্যটা আমরা পড়েছি ডি এ এল দিয়ে, তাহলে ডাইইথাইল ইথার, এ দিয়ে অ্যাসিটিলিন, এ দিয়ে হচ্ছে অ্যারোসল, এল দিয়ে হচ্ছে এলপিজি এন্ড সিএনজি। অত্যন্ত বিষাক্ত যেটা, সেটা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে অত্যন্ত মানে হচ্ছে টি প্লাস। তাহলে কি দিয়ে পড়েছি আমরা, নাসিমা দিয়ে, ঠিক আছে। তাহলে না দিয়ে হচ্ছে নিকোটিন, স দিয়ে হচ্ছে সায়ানাইড যৌগ, মা দিয়ে হচ্ছে মার্কারি লবণ, ঠিক আছে। তাহলে নাসিমা আমরা মনে রাখবো হচ্ছে অত্যন্ত বিষাক্ত। আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি বিষাক্ত পদার্থ, নিচের কোনটি মারাত্মক বিষাক্ত পদার্থ। ওকে, আচ্ছা, এবার দেখেন দাহ্য, এটার জন্য আমরা লিখেছি ব্রো, লিনা ও ইথার আপুকে, দুজন বোন লিনা ও ইথার আপু, তাহলে এই আপুকে কিসে পেলো, জ্বরে পেলো। তাহলে ব্রো মানে হচ্ছে কি ব্রোমিন, লিন দিয়ে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, না দিয়ে হচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম হাইড্রাইড, ইথার দিয়ে হচ্ছে ইথার, আপকে দিয়ে হচ্ছে অ্যারোসল, জ্বরে হচ্ছে জিঙ্ক পাউডার, পেলো হচ্ছে পেট্রোলিয়াম, ঠিক আছে। তাহলে ব্রো, লিনা ও ইথার আপুকে কিসে পেলো, জ্বরে পেলো। ব্রোমিন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সোডিয়াম এবং সোডিয়াম হাইড্রাইড, ইথার এবং আপুকে দিয়ে হচ্ছে অ্যারোসল, জ্বরে দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং হচ্ছে পেট্রোলিয়াম। ওকে, আচ্ছা, বিস্ফোরক, এটার ক্ষেত্রে আপনি মনে রাখবেন দুইটা যৌগ, একটা হচ্ছে অ্যাজাইড, আমরা জানি অ্যাজাইড এটা হচ্ছে বিস্ফোরক, তাই না। আর অ্যামোনিয়াম নাইট্রেট, আপনাদের মনে আছে কিনা, এই অ্যামোনিয়াম নাইট্রেটটা যখন টিএনটির সাথে যুক্ত হয় তখন একটা বিস্ফোরক পদার্থ তৈরি হয় যার নাম হচ্ছে অ্যামাটল। এই অ্যামাটলটা কিসের জন্য ব্যবহৃত হয়, কমেন্ট সেকশনে